তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটা প্রথমে বুঝে নাও। প্রথমেই ভূমিকা। ভারতের সংবিধানের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে গভীর মতপার্থক্য পরিলক্ষিত হয়। ভারতের সংবিধানে কোথাও সরাসরি যুক্তরাষ্ট্র বা ফেডারেশন শব্দটি ব্যবহার করা হয়নি। সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের সংঘ বা ইউনিয়ন অফ স্টেট বলে বর্ণনা করা হয়েছে। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর সচেতনভাবেই এই শব্দটি ব্যবহার করেছিলেন, যাতে কোনো রাজ্য স্বেচ্ছায় ভারতীয় সংঘ থেকে বিচ্ছিন্ন হতে না পারে। তার সত্ত্বেও ভারতের শাসন ব্যবস্থায় এমন কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যার ভিত্তিতে একে যুক্তরাষ্ট্র বলা যায়, আবার এমন কিছু শক্তিশালী বৈশিষ্ট্য আছে যার কারণে একে এককেন্দ্রিক রাষ্ট্রও বলা হয়ে থাকে। তাই ভারত প্রকৃত অর্থে একটি যুক্তরাষ্ট্র কিনা তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এবার ভারতকে যুক্তরাষ্ট্র বলার পক্ষে যুক্তি কি বলা হচ্ছে দেখো। ভারতের সংবিধানে বেশ কিছু সুস্পষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা একে একটি যুক্তরাষ্ট্রের মর্যাদা প্রদান করে। প্রথমত কি বলছে, একটি আদর্শ যুক্তরাষ্ট্রের মতো ভারতেও দ্বৈত শাসন ব্যবস্থা বা দুটি সরকার বিদ্যমান। সমগ্র দেশের জন্য রয়েছে একটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির জন্য রয়েছে পৃথক রাজ্য সরকার। উভয় সরকারই দেশের সংবিধান থেকে নিজ নিজ ক্ষমতা লাভ করে। দ্বিতীয়ত হচ্ছে, ভারতের সংবিধান হলো একটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, যা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এবং কেন্দ্র বা রাজ্য সরকার কেউই সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারে না। তৃতীয় হচ্ছে, শাসন কার্যের সুবিধার্থে সংবিধানের 7ম তফসিলে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার সুস্পষ্ট বণ্টন করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তি। চতুর্থ কি, যুক্তরাষ্ট্রে একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। ভারতের একটি সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট রয়েছে, যা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বা একাধিক রাজ্যের মধ্যে কোনো শাসনতান্ত্রিক বিবাদ দেখা দিলে তার মীমাংসা করে। সুপ্রিম কোর্ট সংবিধানের চূড়ান্ত রক্ষাকর্তা বা ব্যাখ্যাকর্তা হিসাবে কাজ করে। এই বৈশিষ্ট্যগুলির নিরিখে ভারতের শাসন ব্যবস্থাকে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করা যুক্তিসঙ্গত। এবার তারপরে কি বলা হচ্ছে দেখো। তারপরে বলা হচ্ছে, ভারত প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্র নয়। উল্লেখিত যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি থাকার সত্ত্বেও ভারতের সংবিধানে এমন অসংখ্য এককেন্দ্রিক উপায় রয়েছে যার জন্য অনেক রাষ্ট্রবিজ্ঞানী একে প্রকৃত বা খাঁটি যুক্তরাষ্ট্র বলতে রাজি নন। প্রথমত কি, সাধারণ যুক্তরাষ্ট্রের মতো ভারতের দ্বৈত নাগরিকত্ব নেই। সমগ্র দেশের মানুষের জন্য একটি মাত্র নাগরিকত্ব অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব স্বীকৃত। দ্বিতীয় হচ্ছে, কেন্দ্র ও রাজ্যগুলির জন্য আলাদা কোনো সংবিধান নেই। সমগ্র দেশের জন্য একটি মাত্র বিশাল আকার লিখিত সংবিধান রয়েছে। তৃতীয়ত, ক্ষমতা বন্টনের ক্ষেত্রে ভারতের সংবিধানে কেন্দ্রকে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। সবচেয়ে বেশি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন্দ্রীয় তালিকায় রাখা হয়েছে এবং অবশিষ্ট ক্ষমতা রাজ্যের পরিবর্তে কেন্দ্রের হাতে ন্যস্ত করা হয়েছে। বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে কি বলা হচ্ছে দেখো, রাজ্যসভায় প্রস্তাব পাসের মাধ্যমে কেন্দ্র রাজ্য তালিকার বিষয়েও আইন প্রণয়ন করতে পারে। চতুর্থ হচ্ছে, জরুরি অবস্থা বা রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করা হলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পূর্ণ এককেন্দ্রিক রূপ ধারণ করে এবং রাজ্যগুলির ওপর কেন্দ্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। পঞ্চমত, প্রতিটি রাজ্যের রাজ্যপাল সরাসরি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তিনি মূলত কেন্দ্রের প্রতিনিধি হিসাবে কাজ করেন, যা যুক্তরাষ্ট্রীয় নীতির সম্পূর্ণ পরিপন্থী। এই শক্তিশালী কেন্দ্রমুখী প্রবণতার কারণে রাষ্ট্রবিজ্ঞানী কেসি হয়ার ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করেছেন। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, উপসংহারটা আর পড়ে তোমাদের বলছি না। এবারে একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নটা হচ্ছে, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পর্ক।
এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তবে আরও একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্য স্তরে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক নীতির উপর প্রতিষ্ঠিত। ভারতীয় সংবিধানের 163 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে শাসন কার্যে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ থাকে। তত্ত্বগতভাবে রাজ্যপাল হলেন রাজ্যের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রধান, কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রশাসনের প্রকৃত শাসক। 164 নম্বর ধারা অনুসারে রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও তাদের মধ্যে দপ্তর বন্টন করেন। রাজ্যপাল ও মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেন মুখ্যমন্ত্রী। আর সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের প্রশাসনিক যাবতীয় সিদ্ধান্ত এবং আইন প্রণয়ন সংক্রান্ত প্রস্তাব মুখ্যমন্ত্রীর নিয়ম করে রাজ্যপালকে জানাতে বাধ্য থাকে। আর স্বাভাবিক পরিস্থিতিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করলেও বিশেষ কিছু ক্ষেত্রে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যেমন বিধানসভায় কোনো দলের নিরঙ্কুশ বা সংখ্যাগরিষ্ঠতা না পেলে বা রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে। এছাড়া রাজ্যপাল যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তাই কেন্দ্র ও রাজ্যে বিভিন্ন দলের সরকার থাকলে অনেক সময় মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে রাজনৈতিক মতানৈক্য ও সংঘাত দেখা দেয়। তার সত্ত্বেও একটি রাজ্যের সুষ্ঠু প্রশাসনিক উন্নয়ন ও সংবিধানের মর্যাদা রক্ষার জন্য রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকা একান্ত অপরিহার্য। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।